বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনির্বাণের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হোসাইন, প্রভাষক বাংলা, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ 3 নম্বর ক্লাস। ক্লাসের বিষয়বস্তু বাংলা ব্যাকরণের উদ্ভব ও ক্রমবিকাশ। তাহলে আমরা বাংলা ব্যাকরণের উদ্ভব ও ক্রমবিকাশের উপরে ক্লাস করব। বাংলা ব্যাকরণের উদ্ভব ও ক্রমবিকাশ। এই টপিকসের উপরে আমরা আলোচনা করব। বাংলা ব্যাকরণের উদ্ভব ও ক্রমবিকাশ, অর্থাৎ এই ব্যাকরণ শব্দটার উৎপত্তি হয়েছে কোথা থেকে, এই ব্যাকরণটা কিভাবে আমাদের এই বর্তমান পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম বানানটা একটু লক্ষ্য করি। ব্যাকরণ বানান কি? বয়জাফলা আকার, ক র মূর্ধন্য ব্যাকরণ। আর এটাকে ভাঙলে আমরা কি পাবো? ব্যাকরণ ভাঙলে পাবো বি যোগ আ যোগ ক্রি যোগ ওয়ান ইকুয়াল টু ব্যাকরণ। তাহলে এই ব্যাকরণ শব্দটা যদি আমরা অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে দেখব ব্যাকরণ শব্দটা তৈরিতে 2টা উপসর্গ ব্যবহৃত হয়েছে। যেহেতু ব্যাকরণ শব্দটা সংস্কৃত ভাষার শব্দ, কোন ভাষার বলেছি? সংস্কৃত। ব্যাকরণ শব্দটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, তাহলে অবশ্যই এই জায়গায় যে উপসর্গ 2টা রয়েছে, এই 2টা হচ্ছে সংস্কৃত উপসর্গ। তাহলে সংস্কৃত উপসর্গ, তাহলে কয়টা রয়েছে? 2টা। আর এই যে ক্রি, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধাতু। ক্রিয়ার মূলকে ধাতু বলে, এটা হচ্ছে ব্যাকরণ শব্দের মূল অংশ। আর ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। অর্থাৎ আমরা যদি ব্যাকরণ শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো? বি যোগ আ যোগ ক্রি যোগ পা। তাহলে এই ব্যাকরণ শব্দটা কোন উপায়ে গঠিত হয়েছে? তাহলে আমরা এটা দেখব প্রত্যয় এবং এই যে প্রত্যয় এবং উপসর্গের মাধ্যমে। এখন শিক্ষার্থীরা পরীক্ষায় যে অপশন ক খ গ ঘ, অপশনে দেখা গেল যে 2টা নাই, যে প্রত্যয় আছে আলাদা, উপসর্গ আছে আলাদা, বচন আলাদা, এরকম 4টা অপশন যদি আলাদা থাকে তাহলে স্যার আমরা সে সময় উপসর্গ উত্তর করব না প্রত্যয় উত্তর করব? ভালো করে মনে রাখতে হবে, যদিও ব্যাকরণ শব্দটাই 2টা উপসর্গ রয়েছে আর 1টা প্রত্যয় রয়েছে, আর অপশন যদি সিঙ্গেল থাকে তোমাদেরকে অবশ্যই দিতে হবে যে ব্যাকরণ শব্দটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে এই মূল শব্দটা গঠিত হয়েছে কিসের সাহায্যে? প্রত্যয়ের সাহায্যে। তাহলে এই যে প্রত্যয়ের সাহায্যে হলো, আর এই যে উপসর্গ তাহলে কি করেছে? উপসর্গ হচ্ছে অব্যয়বাচক শব্দাংশ, যা শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে অর্থের সংকোচন, সম্প্রসারণ, পরিবর্তন এবং পরিবর্ধন করে থাকে। তাহলে এই ব্যাকরণ শব্দটাকে পরিবর্ধন করার জন্যই বি এবং আ উপসর্গ ব্যবহৃত হয়েছে। আমরা দেখেছি 2বার বিশেষ পরীক্ষায় এসেছে যে উপসর্গ এবং প্রত্যয়ের মাঝে পার্থক্য কি। তাহলে পার্থক্য হচ্ছে এই উপসর্গ শব্দের বা ধাতুর আগে বসে আর প্রত্যয় পরে বসে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী মনে করে যে উপসর্গের বিপরীত হচ্ছে অনুসর্গ, যে সামনে বসে উপসর্গ তাহলে শেষে বসে উপসর্গ। উপসর্গ হবে না, এটা কি হবে? এটা হবে প্রত্যয়। তাহলে আমরা এখানে দেখছি যে উপসর্গ এবং প্রত্যয়ের মাঝে পার্থক্য, উপসর্গ শব্দের আগে বসে আর প্রত্যয় শব্দের পরে বসে। এখন যদি পরীক্ষায় আসে যে ব্যাকরণ শব্দের অর্থ কি, তাহলে আমরা ব্যাকরণ শব্দের অর্থটা লিখব বিশেষ ভাবে। কেমন ভাবে? বিশেষ ভাবে বিশ্লেষণ
তাহলে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ওকে, এখন প্রশ্ন, যদি বলা হয় যে ব্যাকরণের কাজ কি, মানে প্রত্যেকটা বিষয়ের একটা কাজ আছে, বিনা কারণে তো আর এটা তৈরি হয়নি। তাহলে আমরা দেখব যে ব্যাকরণ এর কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। তাহলে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, এটা হচ্ছে ব্যাকরণের কাজ। আচ্ছা, ব্যাকরণের কাজ তো পেলাম, ব্যাকরণের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে এই ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। একটা সংবিধান দেশ চলবে কি করে, একটা দেশের প্রধানমন্ত্রীর উপরে অর্পিত দায়িত্ব কর্তব্য কি, রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য কি, এরকম একটা রাষ্ট্র চলার জন্য যে সকল মৌলিক আইন দরকার, বিধান দরকার, সবকিছু লিপিবদ্ধ থাকে সংবিধানে। ঠিক তেমনি ভাষা বলবে কিভাবে, চলবে কিভাবে, লিখবে কিভাবে, পদের সংস্থাপন ক্রমমাপ হবে কিভাবে, সেটা নির্ভর করে এই যে ব্যাকরণের উপরে। তাই ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এই ব্যাকরণ শব্দটা প্রথম পাওয়া গিয়েছিল কোথায়। আমরা 1 নম্বর ক্লাসে পড়িয়েছিলাম যে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ওখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল যে বৈদিক ভাষায় 4টা গ্রন্থ লেখা হয়েছিল, একটা হচ্ছে ঋগ্বেদ, একটা সামবেদ, একটা যজুর্বেদ, একটা অথর্ববেদ। তো এই ব্যাকরণ শব্দটা প্রথম পাওয়া গিয়েছিল কৃষ্ণ যজুর্বেদ গ্রন্থে। তাহলে আমরা একটু লিখে রাখি, কৃষ্ণ যজুর্বেদ গ্রন্থে সর্বপ্রথম এই ব্যাকরণ শব্দটা পাওয়া গিয়েছিল। তাহলে আমরা ব্যাকরণ শব্দটাও পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাকরণ নামে যে শব্দটা রয়েছে, সেই শব্দটার বিশ্লেষণ। তাহলে এখান থেকে পরীক্ষায় কি কি আসতে পারে, পরীক্ষায় আসতে পারে ব্যাকরণ শব্দটা কোন ভাষার শব্দ, সংস্কৃত ভাষার শব্দ। আর সংস্কৃতের অপর নাম হচ্ছে তৎসম, যাহাই তৎসম তাহাই সংস্কৃত। আর এই ব্যাকরণ বানানটা অনেক সময় আসে বয়জফলা আকার ক র মূর্ধন্য, এই জায়গাটায় ভুল থাকে অনেক সময়। তাহলে বানানটাও আমরা একটু দেখবো। ব্যাকরণ ভাঙলে কি পাওয়া যায়, বি যোগ আ যোগ ত্রি যোগ ওয়ান, এটা পাওয়া যায়। এরপরে আমরা শিখবো যে ব্যাকরণ শব্দের অর্থ কি। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ওখানে যদি অপশন থাকে তাহলে বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, এরকম নানা অপশন থাকবে যাতে শিক্ষার্থীরা কনফিউজড হয়ে যায়। তো তোমরা মনে রাখবে বিশেষভাবে বিশ্লেষণ। এরপরে বলেছি ব্যাকরণের কাজ কি। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ ভাষার ভিতরে যাতে শৃঙ্খলা রক্ষিত হয় সেই জন্য এই ব্যাকরণের উদ্ভব হয়েছে। আর ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। আর এই ব্যাকরণের সবচেয়ে সহজ সরল সংজ্ঞা যিনি দিয়েছেন তার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যাকে বলা হয় ভাষা বিজ্ঞানী, যাকে বলা হয় জ্ঞান তাপস, যাকে বলা হয় 40 অভিধান। সেই ভাষা বিজ্ঞানী ডক্টর শহীদুল্লাহর মতে যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় একে ব্যাকরণ বলে। এখন আমরা দেখব এই ব্যাকরণের উদ্ভবের ইতিহাস। তাহলে এটা আমরা একটু বুঝে দিলাম, তোমরা অবশ্যই খাতায় এটা একটু নোট করে নিবে, তবে এইটুকু অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের উদ্ভব ক্রম বিকাশে যে ব্যক্তিটার নাম সবার আগে আসে তার নাম ম্যানুয়েল দা আসুম্পসাও। নামটা একটু আনকমন, ম্যানুয়েল দা আসুম্পসাও। এই যে ম্যানুয়েল দা আসুম্পসাও, তিনি পর্তুগালের অধিবাসী। এই ব্যক্তিটা প্রথম একটা ব্যাকরণ বই লিখেছিলেন, এম ইডিওমা বেন বোল্লাই পর্তুগিজ নামে, পর্তুগিজ।
তাহলে এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজ, এইটার আমরা দুইটা সাল মনে রাখবো, 17×2 = 34, আরেকটা 1743। আর এই পাশে আমরা আর গেলাম না, তাহলে এই সালটা আমরা একটু কাছাকাছি লিখি যাতে দেখতে সুবিধা হয়। যে এই যে এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজ, এটা লেখা হয় 1734 সালে, আর এটা প্রকাশিত হয় 1743 খ্রিস্টাব্দে। আর এটা কোন ভাষায় লেখা? এটা হচ্ছে পর্তুগিজ ভাষায় লেখা, পর্তুগিজ ভাষায় লেখা। তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে এই বাংলা ব্যাকরণ প্রথম যিনি লিখেছিলেন তার নাম কি? যিনি প্রথম লিখেছিলেন তার নাম ম্যানুয়েল দা আশম্পু সাউ। আমাদের বাড়ি আসো ঘুরে চলে যাও, ম্যানুয়েল দা আশম্পু সাউ। নামটা খুবই কঠিন। তিনি যে বই লিখেছেন এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজ, এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজ। তাহলে একটুখানি দেখি এই বইটা কিসের উপর লেখা। তাহলে এর উপর একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে অভিধান ধর্মী ব্যাকরণ বা অভিধান ধর্মী রচনা। অভিধান ধর্মী রচনা, তাহলে এটা হচ্ছে অভিধান ধর্মী, অর্থাৎ বাংলা শব্দগুলোকে পর্তুগিজ ভাষায় অনুবাদ করে লেখা হয়েছে যাতে কিনা বাংলা ভাষাটাকে সহজে আয়ত্ত করা যায়। সাল দুইটা লিখেছি কেন? এটা লেখা হয়েছিল 1734 খ্রিস্টাব্দে, কিন্তু এটা প্রকাশিত হয়েছিল 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। আর এটা কোন ভাষায় লেখা? পর্তুগিজ ভাষায় লেখা। তাহলে বাংলা ভাষার কপাল কতই বন্ধ যে বাংলা ব্যাকরণ প্রথম লেখা আছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। আর আমরা জানি আমাদের এই ভারতবর্ষে প্রথম আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে। তাহলে পর্তুগিজরাই সব কাজ প্রথম করেছে, কিন্তু সবচেয়ে বেশি করেছে কারা? ইংরেজরা। সেই জন্য 2 নম্বরে আমরা যে ব্যক্তিটার নাম লিখব তিনি একজন ইংরেজ, নাম হচ্ছে ন্যাথানিয়াল ব্রাসিহেলহেড, সংক্ষেপে অনেকে এনবি হ্যালহেড বলে থাকে। এই নাথানিয়াল ব্রাসিহেলহেড তিনি একজন ইংরেজ, তিনি একটা বই লিখলেন বাংলা ব্যাকরণের উপরে, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা কত সালে? 1778 খ্রিস্টাব্দে, ইংরেজি ভাষায়, ইংরেজি। তাহলে আমরা দেখছি যে বাংলা ব্যাকরণ কপাল এবারেও খারাপ। আগে লেখা হয়েছিল পর্তুগিজ ভাষায়, এখন লেখা হয়েছে ইংরেজি ভাষায়। কিন্তু এই ব্যাকরণে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা কি? সেটা হচ্ছে এই যে বাংলা লিপি, সেই বাংলা লিপির প্রথম এই গ্রন্থে মুদ্রিত হয়। অর্থাৎ ব্যাকরণে এইটাও তো ব্যাকরণ মানে অভিধান ধর্মী ব্যাকরণ, কিন্তু ওখানে বাংলা লিপি ছিল না। আর এই যে নাথানিয়াল ব্রাসিহেলহেড যেটা লিখলেন এই গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থে প্রথম বাংলা মুদ্রণ পাওয়া যায়। তাহলে যদি বলা হয় প্রথম বাংলা ভাষায় মুদ্রিত, বাংলা ভাষায় মুদ্রিত ব্যাকরণ, বাংলা ভাষায় মুদ্রিত ব্যাকরণ যদি বলা হয় তাহলে সেটাকে আমরা এটাই বলতে পারি, কারণ এই গ্রন্থে ইংলিশের পাশাপাশি কিছু অংশ বাংলায় মুদ্রণ ছিল। আর এই ব্যাকরণটা হচ্ছে পূর্ণাঙ্গ ব্যাকরণ, অর্থাৎ একেবারে ধ্বনি থেকে শুরু করে একটা ব্যাকরণের যা যা লাগে সবকিছুই থাকার কারণে নাথানিয়াল ব্রাসিহেলহেডের এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে বলা হয় বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ। তাহলে বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণের নাম কি? এই যে গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে এই গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি, প্রথমটা কিন্তু অভিধান ধর্মী রচনা বা অভিধান ধর্মী ব্যাকরণ, কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও লিখেছে ইংরেজ, তারপরে এটা গুরুত্বপূর্ণ কারণ কি? এই গ্রন্থের প্রথম বাংলা মুদ্রণ পাওয়া যায়
আর এটাই হচ্ছে প্রথম আদর্শ ব্যাকরণ, বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ বা পূর্ণাঙ্গ ব্যাকরণ। পূর্ণাঙ্গ ব্যাকরণ, তাহলে এই দুইটা যে কোনো একটা পরীক্ষা আসতে পারে যে পূর্ণাঙ্গ ব্যাকরণ কোনটি, তাহলে পূর্ণাঙ্গ ব্যাকরণ এটি, আমাদের আদর্শ ব্যাকরণ তবুও এটি আমাদের জানতে হবে। তাহলে এটা গেল দুইজন, আর মাত্র দুইজনের ইতিহাস জানলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা এই পর্যন্ত একটু নোট করে নাও সুন্দর করে। একবার এই যে এক নামগুলো একটু কঠিন, দুই একবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন 3 নম্বরে আমরা উইলিয়াম কেরির কথা বলবো। উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি একটা বই লিখলেন 1801 সালে, এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1801 সালে তিনি লিখলেন ইংরেজি ভাষায়। তাহলে বাংলা ব্যাকরণের কপাল কি এবার ভালো মনে হচ্ছে? না না, এবারেও তো ভালো না, এবারেও তো ইংলিশে লেখা হলো। তাহলে উইলিয়াম কেরি এই গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1801 সালে রচনা করলেন উইলিয়াম কেরি। এটাও যেহেতু আধুনিক যুগের সূচনা হয়েছিল 1801 সালে, সেই জন্য এটা বাংলা ব্যাকরণের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি রেখেছিলেন বাংলা ব্যাকরণে, তার নাম রাজা রামমোহন রায়। যে রাজা রাজা ছিলেন না, এটা ছিল তার উপাধি। সেই রাজা রামমোহন রায় হচ্ছে আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। তাহলে রাজা রামমোহন রায় বাঙালি যেহেতু, তিনি যখন ব্যাকরণ লেখা শুরু করলেন, সবার মনের ভিতরে আশা যে এইবারে পাবো বাংলা ভাষার ব্যাকরণ। কিন্তু না, এবারেও মনে বড় দুঃখ। তার রাজা রামমোহন রায় প্রথমে যে ব্যাকরণটা লিখলেন তার নাম হচ্ছে দা বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 1826 সালে। হ্যাঁ, এই তো সমস্যা। রাজা রামমোহন রায় ভাই বাঙালি, তুই বাংলায় লেখ না, লিখেছে ইংরেজি ভাষায় দা বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1826 সালে। তাহলে সবাই যখন বলা বলি শুরু করলো যে ভাই তাহলে তো আমাদের বাংলা একখান গ্রন্থ উপহার দিতে হয়, তিনি পরবর্তীতে 1833 সালে একটা বিখ্যাত গ্রন্থ লিখলেন গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ, তাহলে এই যে গৌড়ীয় ব্যাকরণ 1833 সালে, এটাই হচ্ছে কোন বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা গ্রন্থ। বাঙালি, তাহলে বাঙালি রচিত প্রথম গ্রন্থ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যার সাল হচ্ছে 1833। এছাড়া গুরুত্বপূর্ণ আমরা আরো দুই একটা ব্যাকরণের নাম বলতে পারি, যেটা ব্যাকরণের ইতিহাসে গুরুত্বপূর্ণ না হলেও বাংলা ব্যাকরণ জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। যেমন ব্যাকরণ কৌমুদী এ নাম আমরা একটা জানি। ব্যাকরণ কৌমুদী কে লিখেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি লিখেছিলেন ব্যাকরণ কৌমুদী। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা ব্যাকরণ লিখেছিলেন, সেটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। আমরা বিগত সালের কোশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখবো অ্যাডমিশন, নন ক্যাডার, বিসিএস পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা এই দুইটা গ্রন্থের নাম এসেছে। তাহলে একটার নাম কি বললাম? ব্যাকরণ কৌমুদী। তাহলে ব্যাকরণ কৌমুদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে এই ব্যাকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই পর্যন্তই পড়ব যে বাংলা ব্যাকরণ নবক্রম বিকাশে যে 4 জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ম্যানুয়েল দাসম শাহ, এন.বি. হেলহেড, উইলিয়াম কেরি, রাজা রামমোহন রায়, এছাড়া এই দুইটা গ্রন্থ আমরা এইগুলা পড়ব। যদি প্রয়োজন পড়ে তাহলে আরো কিছু ব্যাকরণ গ্রন্থের নাম নিজ দায়িত্বে একটু দেখে নিতে হবে, তবে অধিকাংশ পরীক্ষা এর ভিতরে চলে আসবে সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।